এইমাত্র পাওয়া খবর, তাহলে কি এনসিবির নাহিদ সেনাপ্রধানের হাতে গ্রেপ্তার হলেন? কেন তিনি লোভ সামলাতে না পেরে 150 কোটি টাকা তার পিএকে দিয়ে সরালেন? ওনার গ্রেপ্তারের পিছনে কি রহস্য লুকিয়ে আছে জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা, তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা, তিনি কোন দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা। এটা খুবই জরুরি ব্যাপার, কারণ সাম্প্রতিক সময়ে এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটাকে জাস্ট নেহাত বায়াস আর মনেও হচ্ছে না, এটা তার চাইতে বেশি কিছু, এটা তার দল এরকম মনে হয়। আমি সরাসরি কথাটা বলেই ফেলছি। ইদানিং বিভিন্ন জায়গায় টিভি টক শোতে আমার ভিডিওতে অল্প অল্প করে কথাগুলো বলা হয়েছিল, কিন্তু আমার মনে হলো পুরো কনটেক্সট আমি একত্র করে একটা ভিডিও করি। শুনুন, ভুল মনে হলে আপনাদের মতামত জানান, না শুনেই গালিগালাজ করতে পারেন, করুন, তাতেও সমস্যা নেই। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছি সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। আবারও বলছি, সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা যে ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছেন এনসিপির প্রতি, সেটা স্পষ্টতই মনে করিয়ে দেয় এটা তার দল, তার পরিকল্পনাতেই এ দলটা হচ্ছে। আমরা একটু পেছনে যাই, একদম পুরো কনটেক্সট গুলো যদি দেখি। প্রধান উপদেষ্টা দেশে আসলেন, তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর অনেকেই, এর মধ্যে ছাত্র নেতারা ছিলেন। ওই সময় যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, যারা সামনে থেকেছেন, তারা থাকবেন, এটা স্বাভাবিক। তাদেরকে নিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেন, কিছু বক্তব্য দেন, এভরিথিং ইজ ফাইন, এই পর্যন্ত ঠিক আছে। পরবর্তীতে তিনি নিয়মিতভাবে একটা কথা বলে গেছেন, সেটা হলো ছাত্ররাই তার নিয়োগকর্তা। শুরুতে একবার দুবার উচ্ছ্বাসের মতো হতে পারে, ঠিক আছে, যারা স্টুডেন্টস আছে তাদেরকে উনি বললেন, এক ধরনের নির্দোষ হিসেবে আমরা দেখার চেষ্টা করেছি, কিন্তু উনি এটা বলা থামালেন না, উনি এটা কন্টিনিউ করে গেলেন। এবং ছাত্র শব্দটা আমরা মাথায় রাখবো, মানে ছাত্র বলতে আমরা হাতে গোনা কিছু ছাত্রকে বুঝি যারা এখন এনসিপিতে আছে, এর বাইরে আর কেউ ছাত্র না, এই মুভমেন্টে আর কেউ ছাত্র না। এটা নিয়েও বিস্তারিত কথা বলতে চাই, যেখানে উনি গোড়াতেই প্রবলেম করেছেন। আমি মনে করি এখান থেকে বাংলাদেশের আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা শক্তিগুলোর মধ্যে, তখন এনসিপি হয় নাই, কিন্তু তাদের দুটো সংগঠন তৈরি হয়ে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এগুলোর মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে। কারণ প্রধান উপদেষ্টা নিজে ভয়ঙ্করভাবে এটাকে ক্রেডিট দিতে শুরু করেছিলেন এই মুষ্টিমেয় ছাত্রকে। প্রমাণ আছে। জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি গেলেন, গিয়ে সেখানে সেই ঘটনাটা খুবই আলোচিত, পুরনো হয়েছে, তাই আমার মনে হয় সব একত্র করে আমরা কনটেক্সট গুলো মিলাই মুক্তার মালার মতো একটা মালা গেঁথে ফেলা যাবে। তিনি গেলেন এবং তিনি সেখানে যাওয়ার পর মাহফুজ আলমকে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এরকম একটা কথা বলে পরিচয় করিয়ে দেন। এবং এই কথাটা জনাব শফিকুল আলমের, আমি আগেও একদিন বলেছি, প্রেস সচিব শফিকুল আলম 9 আগস্ট বা 8 আগস্ট তাকে পুরোপুরি কৃতিত্ব দিয়েছেন এই ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। এই ব্রেইন শব্দটা শফিকুল আলমের। শফিকুল আলম ওই তারিখে কিভাবে মনে করেন তিনি এই ব্রেইন, মানে একটা মাস্টার প্ল্যানে চলছিল এবং জনাব শফিকুল আলম এটার পার্ট ছিলেন। আমাদের এই কথাটা মনে রাখতে হবে। কিন্তু একই দিন তাকে আবার প্রধান ব্যক্তি বলে স্ট্যাটাস দিয়েছিলেন জনাব শফিকুল আলম। সুতরাং এই প্লট কিন্তু তৈরি হচ্ছিল, এই দলের প্লট, এবং মিস্টার শফিকুল আলম, প্রেস সেক্রেটারি, ইজ ভেরি মাচ আ পার্ট অফ দ্যাট। মনে রাখতে হবে। তো ডক্টর ইউনূস জনাব মাহফুজ আলমকে যখন এটা পরিচয় করিয়ে দিচ্ছে, বুঝতে অসুবিধা নেই নিশ্চয়। আমি এরপরে এই শব্দটাকে সহজ করে মাস্টার মাইন্ড বলছি। ডক্টর ইউনূস কিন্তু মাস্টার মাইন্ড শব্দটা বলেনি, আমরা অনেকে জানি না। তো পরে যেটা হলো, যেহেতু আপনি কাউকে মাস্টার মাইন্ড সহজ ভাষায় বলি, তাহলে আর এত ব্রেইন দরকার নেই। কাউকে মাস্টার মাইন্ড হতে হলে একটা মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট লাগবে। ফলে উনি
তাই বললেন যে এটা একটা মেটিকুলাসলি প্ল্যান মুভমেন্ট এবং সেটা প্রধান ব্যক্তি পেছন থেকে। আবার এটাও যোগ করেছিলেন মাহফুজ নাকি বিনয় করে এটা স্বীকার করে না, কিন্তু সেই মূল্য পরিচয় করিয়ে দিলেন। তারপরে খেয়াল করি ছাত্রদের মধ্যে একজনকে তিনি প্রধান পরিকল্পক হিসেবে সামনে আনলেন এবং এটা মেটিকুলাসলি প্ল্যান্ড, তার মানে এই ছাত্ররাই একটা মুভমেন্ট মেটিকুলাসলি প্ল্যান করেছেন। আমরা খেয়াল করি ওই পর্যন্ত যদি হয় তখন আমরা এগুলোকে এক ধরনের নির্দোষ উচ্ছ্বাস হিসেবে দেখছিলাম, কিন্তু আমি আজকের কনটেক্সটের সাথে যদি মেলাই এগুলো প্রত্যেকটা পরিকল্পিত ছিল। জনাব শফিকুল আলম, ডক্টর ইউনুস সবাই মিলে এই ছাত্রদেরকে জনগণের সামনে বিরাট কিছু হিসাবে তারাই একমাত্র, মানে প্রধানও না, একমাত্র মানে মূল ব্যক্তি হিসেবেই পরিচয় করে দিতে চাই। অথচ যখন সময় কেটে যেতে থাকলো তখন কিন্তু তার এটা মনে থাকার যথেষ্ট কারণ ছিল, মনে হওয়ার যথেষ্ট কারণ ছিল, যদি তিনি সত্যি আগে স্লিপ করে বলে থাকেন যে আসলে স্টুডেন্টরাই সব স্টুডেন্ট না, স্টুডেন্ট শব্দটাও এরকম মনোলিথিক না, এই কয়জন না, বহু স্টুডেন্ট ছিল, পলিটিক্যালি ইনভলভ স্টুডেন্ট ছিল, ছাত্রদল, ছাত্র শিবির ছিল, আরো অন্যান্য সংগঠনের ছাত্ররা ছিল, কমিউনিস্ট পার্টিগুলো, বাম সংগঠনগুলোর ছাত্ররা ছিল, সিরিয়াসলি পাঠিয়েছিল। কোন রাজনৈতিক অ্যাফিলিয়েশন নেই এমন ছাত্ররা ছিল। বিশেষ করে আমি বলতে চাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসের কথা। এই ছাত্ররা, যে ছাত্রদেরকে ডক্টর ইউনুস ছাত্রদের প্রতিনিধি মনে করেন, তারা পরিকল্পনা করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন। অথচ যখন পাবলিক ইউনিভার্সিটি খালি হয়ে যায়, ছুটি হয়ে যায়, তখন 17, 18, 19 এইরকম সময়গুলোতে কি অসাধারণ পারফর্ম করেছিলেন তারা, এবং তাদের পার্টিসিপেট করা আমাদের সোসাইটির আপার মিডল ক্লাস অ্যান্ড রিচ পিপলকে ইনভলভ করেছে। খারাপ শোনালেও এই ক্লাসটা অনেক বেশি ম্যাটার করে দেন আদার্স। সো এই মুভমেন্টে এটা একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল, কিন্তু তাদেরকে হারিয়ে দেওয়া হলো। ডক্টর ইউনুস ছাত্র বলতে এই ছাত্রদেরকে নিলেন, এবং আমরা ধাপে ধাপে বুঝবো এই ছাত্রদেরকে নিয়েই আসলে কোনো না কোনো পরিকল্পনা চলছে। তাদেরকে সরকারে নেওয়া হলো। শুধু তাই না, বিভিন্ন মন্ত্রণালয়ে ফর্মালি ছাত্র প্রতিনিধি দেয়া হয়েছে, যারা বসে বসে ওখানে যাচ্ছে তাই করেছে। সকল ক্ষমতা তো বটেই, নানান রকম দুর্নীতির সাথে জড়িত হয়েছে। শুধু সেটা না, এর বাইরেও ইনফর্মালি বহু ছাত্র নানা রকম তদবির, টেন্ডারবাজি এগুলোতে জড়িয়েছেন, এবং তারা নানান জায়গায় ক্ষমতা দেখাতে শুরু করেছেন। তারা বিভিন্ন জায়গায় মব তৈরি করে নানান কিছু ভাঙচুর করতে পারছেন, ওই অফিস বন্ধ করে এসব করতে পারছেন। কোথাও কোনো ঝামেলা হচ্ছে তারা গিয়ে হাজির হচ্ছিলেন। জনাব হাসনাত আব্দুল্লাহ জনাব সার্জিস আলম দৌড়ে, তখনও মানে এনসিপি হয়নি, তারা গিয়ে হাজির হতেন। তখন এই প্রশ্ন ক্রমাগত করে গেছে, তাদের অথরিটিটা কি যে তারা যান, কিন্তু গেছেন, এবং তারা এখন সরকারের হয়ে বিভিন্ন জনের সাথে নেগোশিয়েট করতেন। প্রশ্রয় সরকারে, মানে সরকার তাদেরকে সামনে রাখতে চেয়েছে ক্রমাগত, এবং দেখাতে চেয়েছে ওদের অথরিটি আছে। তারা দল করলেন, এবং দল করার সময়ও অন্যায় ঘটনা ঘটেছে। আমি মনে করি নাহিদ ইসলাম রিজাইন করে যত দ্রুত দলে যোগ করেছেন, এতে খুব ক্লিয়ার যে উনি আসলে দলেই যেতেন, কিন্তু এর প্রায় শেষ সময় পর্যন্ত তিনি সরকারে ছিলেন, এবং বেরোনোর সময় প্রেস সেক্রেটারি ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন। হ্যাঁ, আমাদের নিশ্চয়ই মনে আছে। অথচ উনি সরকারের একটা কর্মকর্তা, যেভাবে বলি না কেন, তিনি তার একজন সহকর্মীকে শুভাকাঙ্ক্ষা জানাতে পারেন, কিন্তু এখন একটা দলে যাচ্ছেন, তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন। মিলিয়ে রাখি, উনি আসলেন, এবং এই দল তার পরবর্তীতে বিভিন্ন সময় যা করেছে আমাদের সরকারের দিক থেকে বেশ কিছু আচরণ আমাদের নিশ্চয়ই মনে আছে। একবার একটা চিঠি আমাদের সামনে চলে এসেছিল, ডিসি একটা জনসভার জন্য সাহায্য করতে বলছিল। এটা তারা পরবর্তীতে অস্বীকার করছে যে তারা এটা পছন্দ করেন না, চান না, কিন্তু এটা নাকি তারাই করেছে। সরিয়ে রাখি, ডিসি আর সবার জন্য করে না, ওনাদের জন্য করে। শুধু তাই না, একবার পুলিশ প্রটোকল দেওয়া হয়েছিল যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একদম শুরুর দিকে বিভিন্ন জায়গায় মুভ করছেন, তখন আমরা নিলাম এই জিনিসগুলো ঘটেছে। প্রধান বিষয়গুলো না, প্রধান বিষয় একটা নেকেড একটা ঘটনা আছে, যেটা আমি মাঝে মাঝে বলেছি, পড়ে শুনিয়েছি, আজকেও আবার এর মধ্যে যুক্ত করব। সাম্প্রতিক সময়ে যেটা আরো তীব্র বিতর্ক তৈরি করলো, জনাব নাহিদ ইসলাম ডক্টর ইউনুসের সাথে দেখা করতে পারেন যখন তার পদত্যাগের আলোচনা প্রচুর হচ্ছে,
যখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই করা দলটা বিএনপি তার সাক্ষাৎ পাচ্ছে না, যখন দ্বিতীয় সর্বোচ্চ দল, সর্ববৃহৎ দল, ডিফারেন্স ইজ হিউজ, কিন্তু তারপরে এটা বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ দ্বিতীয় দ্বিতীয় সমর্থন পুষ্ট দল জামায়াতে ইসলামী, তারা সাক্ষাৎ পায়নি, পেলেন জনাব নাহিদ ইসলাম। কেন? বলতে পারেন হি ওয়াজ ওয়ান অফ দ্য এমপ্লয়ার্স, এবং সবচেয়ে সামনে থাকা নাহিদ যেহেতু ওখানে টর্চার্ড হয়েছিলেন, আমাদের সামনে অনেক বেশি আছে, সো উনি অনেক বেশি প্রমিনেন্ট মানুষ, তো ঠিক আছে তিনি তাদেরকে ডেকে তার অভিমানের কথা জানান, রেজিগনেশনের কথা, ইচ্ছের কথা জানান। পরদিন বিএনপিকে, জামায়াতকে নানান সমালোচনার পর সময় দেওয়া হয় এবং একই দিন এনসিপিকে সময় দেওয়া হয়। আমি আবারও এই প্রশ্ন করছি, এনসিপি কোন ক্রাইটেরিয়ায় একক দল হিসেবে সাক্ষাৎ করতে পেরেছে? বলতে হবে। এখানে কয়েকজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতা আছে ওই সময়কার। এটা কি অ্যাডিকুয়েট? এটা কি অ্যাডিকুয়েট? আলাদা একক হিসাবে বিএনপি জামায়াতের সাথে সাক্ষাৎ করতে পারার? না, ডক্টর ইউনূস আসলে একটা মেসেজ দিতে চাইছেন, রিপিট, যে এটা বাংলাদেশের বিএনপি এবং জামায়াতের পর্যায়ের রাজনৈতিক দল। পরের দিন দুটো গ্রুপে দলগুলোকে ভাগ করে তিনি সাক্ষাৎ দিয়েছেন, অথচ হওয়ার কথা ছিল এনসিপি ওদের যে কোনো একটা গ্রুপের অংশ হবে, কিন্তু উনি এটা করলেন। স্পষ্ট বায়াস, স্পষ্ট দেখিয়ে দিচ্ছেন আমার কোনো রাগ ঠাক আসলে নেই, ভেরি ক্লিয়ার। কিন্তু এই যে বললাম, যে জায়গাটা ওয়াজ টোটালি এক্সপ্লিসিট, যেখানে কোনো রাগ ঠাক নাই, সেখানে তিনি কিভাবে বলছেন, একটু লম্বা ফিনান্সিয়াল টাইমসের এই ইন্টারভিউতে তিনি কথা বলেছেন। পুরোটা পড়ে, আমি শেষ অংশটা মাঝে মাঝে পড়িয়ে শুনিয়েছি, পুরোটা একটু শুনি, খুব মন দিয়ে শুনি তিনি আসলে কি বলছেন। ডক্টর ইউনূস বলেন, একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে, তখন আমি 3জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম তারা যদি দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে কেন নিজস্ব দল গঠন করা হচ্ছে না, তারা একটা সুযোগ নেবে। এই কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তারা বলছে তাদের কোনো সুযোগ নেই, এমনকি সংসদে তাদের একটি আসনও থাকবে না। কেন? কারণ কেউ তাদেরকে চেনে না। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস আরও বলেন, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেই, সুতরাং তারা এটা করবে। ডক্টর ইউনূস বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। তারপরে বলছে, আমরা ইসলামিস্টদের কথা আসলো, উনি বলছেন ইসলামিস্টদের লক্ষণ হয়। তারপরে যে জায়গাটা ছাত্রদের সম্পর্কে বলা, এই জায়গাটা আগেও পড়েছে, আবার পড়ি, এটাই সবচেয়ে আসল জায়গা। তারা এই পরিস্থিতির রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তারা রক্ষা করতে হবে, অন্যথায় সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও উন্নয়নের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে। আমি এই জায়গাটা খুব মন দিয়ে আবারও শুনতে বলছি। তিনি বলছেন রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, মানে এটা একটা অত্যন্ত অসত্য বয়ান। ওনার মতো মানুষের এই অসত্য বয়ান দেওয়া উচিত না। রক্ত দিয়ে এই অর্জন এই ছাত্ররাই শুধু করেছে তা না। ওই যে বললাম, অরাজনৈতিক ছাত্র, রাজনৈতিক ছাত্র, সাধারণ মানুষ, রাজনৈতিক দল, ছাত্র দল না, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, জামায়াতের পার্টি, ইভেন বেশ কিছু এক্সট্রিমিস্ট ইসলামিস্ট লোকজন, পার্টি, সংগঠন এর মধ্যে ছিল। রক্ত সবাই দিয়েছে, রক্ত শুধু ছাত্ররা দেয় নাই, কিন্তু উনি এটাকে শুধু ছাত্রদের রক্ত দেওয়ার কথা বলছেন। আবার বলছেন তাদের রক্ত দিয়ে অর্জিত জিনিস তাদেরকে রক্ষা করতে হবে, না হলে পরের ইঙ্গিতটা যেটা যে বললাম, তারা নিয়ে যাবে যারা প্রিভিয়াস সিস্টেম পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। তার মানে না হলে তারা যদি এটা রক্ষা করতে না পারে,
অপরাপর দল, এই মুহূর্তে তো আর আওয়ামী লীগ আসছে না, এই মুহূর্তে বিএনপি, জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল ছিল তারা এটা শেষ করে ফেলবে, ডক্টর ইউনূস বলছেন। এবং উনি মনে করছেন ছাত্ররা স্বচ্ছ থাকবে, ক্লিয়ারলি বলছেন। এরপর কি আর বলার বাকি থাকে? এই দলটা আসলে তার চেষ্টায়, তার ইচ্ছায়, টু সাম এক্সটেন্ট তার পরিকল্পনায় তৈরি হচ্ছে। এই হোসা আলোচনা আসতে পারে তিনি তার পরিকল্পনা, তার চিন্তায়, তার চেষ্টায় তৈরি হলে আদৌ কি হবে? তিনি নিজে দল তৈরি করার চেষ্টা করেছিলেন এক সময়, অবশ্য তখন তো ক্ষমতায় ছিলেন না, তারপরও ক্ষমতায় তার ভাবাপন্ন মানুষরাই ছিলেন, দল গঠন করতে গিয়ে ভালো কিছু করতে পারেননি। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। সুতরাং এই যে এনসিপি দলটা আদতে তার দল, এটা একেবারে প্রকাশ্য, এবং সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হলো তাতে এটা আরো ক্লিয়ার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। জানি না হবে কিনা, কারণ আমরা এখন প্রধান উপদেষ্টাকে ভীষণ ইগোয়েস্টিক আচরণ করতে দেখি। তিনি জাপানে গিয়ে যে ভাষায় কথা বলেছেন, দেশে থাকতেও বলছিলেন, ওখানে গিয়েও বললেন, ইটস অ্যালার্মিং। কিন্তু আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের জন্য সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে এই দলটার প্রতি বায়াস অ্যাটিটিউড প্রকাশ্যে দেখানো বন্ধ করা, বা এমনও যাতে মনে না হয় সরকারের কেউ কোনো না কোনো ভাবে তাদেরকে সমর্থন করছেন। দুজন ছাত্র উপদেষ্টা তো আছেই এই সরকারে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এটা করছেন। সবচেয়ে ভালো হতো এই দুজনকে আরো আগে বের করে দিলেন সরকার থেকে, কিন্তু এটা করবেন না। কিন্তু এখন তিনি নিজে বায়াস দেখাচ্ছেন। বহু ক্ষেত্রেই আমরা দেখবো যে রীতিমতো মাঝে মাঝে একটু বিরোধিতার নাটক এনসিপি করে, কিন্তু সরকারের পক্ষে ভীষণ শক্তভাবে তারা রাস্তায় নামে, সাইবার মাঠে নামে, ডিজিটালি নামে, সবই করে। সো ইটস ভেরি ক্লিয়ার নাও ইট ইজ। আমাদের খুব বড় সংকট হবে আসলে ডক্টর ইউনূসের এই বায়াস দেখা। প্রায় বলছে এটা একটা পরিবারেও বাবা যদি কোনো সন্তানের প্রতি তার বেশি ভালোবাসা ভিজিবল করে তোলেন, সেটাই সংসারেই অশান্তি তৈরি করে। আর বাংলাদেশ এখন অত্যন্ত টার্বিউলেন্ট একটা টাইমে, টার্বিউলেন্ট একটা পলিটিক্যাল স্ফিয়ারের মধ্যে আছে, সেখানে এটা ভীষণ অন্যায়। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় 1 কোটি টাকার ওজন কতটুকু, এই যে পাল্লায় মাপবেন, কেউ কি জানেন নাকি? যাদের অনেক টাকা একসঙ্গে ব্যাংক থেকে ওঠান তারা বলতে পারবেন। ঠিক এইভাবে 100 কোটি টাকা কতটুকু পরিমাণ, এটা কোনো ব্যাগে ধরে? অথবা 150 কোটি টাকা, নাহিদের পিএ 150 কোটি টাকা লুটপাট করেছে নগদ থেকে। এই যে আপনার আমাদের নগদ অ্যাকাউন্ট, আমরা যে এটাতে টাকা রাখি, এখান থেকে 150 কোটি টাকা। নাহিদ বলতেছে সে যখন ছিল তখন না, এখন। একটা ঘটনা বলি, আমাদের একজন সহযোদ্ধার নামে বেশ কিছু মামলা আছে। সেই মামলাগুলো উইথড্র করার বিষয়ে আমি আমার সহযোদ্ধারা মিলে আসিফ নজরুল স্যারের কাছে গিয়েছিলাম। ওই সময় নাহিদ, তারপরে মাহফুজ আলম এবং আসিফ নজরুল স্যার একসাথে কথা বলছিলেন। তখন কিন্তু নাহিদ উপদেষ্টা পদে নাই, কিন্তু সরকারের ব্যবস্থাপনা নিয়ে নাহিদ আলোচনা করছেন। তখন বুঝলাম যে নাহিদ উপদেষ্টা পদ থেকে সরে গেলেও সে সরকার থেকে আসলে সরে নাই। এটা একটা লোক দেখানো ভাওতাবাজি, বেসিক্যালি সেই নিয়ন্ত্রণ করছে। গত কয়েকদিন আগে এনসিপির সদস্য সচিব আক্তারের দুর্নীতি নিয়ে কথা বলেছিলাম। আক্তারের দুর্নীতিটা কি ছিল? আমাদের সংগঠনে একজন নারী সহযোদ্ধা, তিনি এই জুলাই গণ অভ্যুত্থানে অনেক ভূমিকা রাখছেন। তার সন্তান এখানে চাপাতির কোপে মাথা ফাঁক হয়ে গিয়েছিল এবং তাকেও যুবলীগ, আওয়ামী লীগ অনেক হামলা করছে, হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তো ওনার সন্তানকে প্রথমে চায়না নেওয়া হলো, সেখান থেকে সিঙ্গাপুরে নেওয়া হলো চিকিৎসার জন্য। তো আল্লাহর রহমতে সেই সন্তান বেঁচে আছে। সে আমাদের ছাত্র সংগঠনের একজন দায়িত্বশীল ছিল। তো আপু একদিন আমাদের
কে বললেন তিনি কোর্টের নারী বিষয়ক পিপি হতে চান তার জেলায়। তো আমরা বললাম যে ঠিক আছে এটা হবে, কিন্তু আমরা কিভাবে করব, আমরা তো এটা করতে পারি না। কয় না, সব দল নিচ্ছে, আপনারা নিতে পারবেন না, সব দল থেকে হচ্ছে, বিএনপি থেকে, জামাত থেকে, এনসিপি থেকে, সব দল থেকে হচ্ছে, আপনারা হতে পারবেন না। তো আমরা বললাম আমাদের তো এই ক্ষমতা নাই। তো আপু অনেকটা কান্নাকাটি করলেন যে এই দল করে কি হবে, এরকম এরকম বিভিন্ন বিষয়। তো তখন ফারুক হাসান ছিল আমাদের সাথে, সে আমাকে বলল তারেক ভাই চলেন যাই। তো ফরিদা ম্যাডামকে বললাম যে আপা একজন নারী সহযোদ্ধা আছে এরকম ভিকটিম জুলাই গণঅভ্যুত্থানে, তাকে এরকম ভাবে আপনারা কি একটু পুরস্কৃত করতে পারবেন? অনেক ভিকটিম মানে সন্তান তো মারা যেত, তার হাজবেন্ড মারা গেছে কিছুদিন আগে। তো সেই অনুযায়ী বলল না আমরা তো এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না, বলবো আমি কোনো সুপারিশ করি না। তো ফরিদা ম্যাডাম বলল গণ অভ্যুত্থানের লড়াকু সহযোদ্ধার জন্য কোনো সুপারিশ করলেন না, ঠিক আছে। অথচ ফরিদা ম্যাডাম আওয়ামী লীগের দোসর একজনকে সুপারিশ করেছেন। উনি ওই সময় বলল আমি এসব করি না, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত কারোর জন্য সুপারিশ করেন না, কিন্তু আওয়ামী লীগের দোসরের জন্য ফরহাদ মাজার সাহেবের বউ একজনকে সচিব আমলা হিসেবে সুপারিশ করলেন, ঠিক আছে। তো আমরা তো যেতে গেছি ওটা তো বিনা পয়সায়, হ্যাঁ, একজন ভিকটিমের বিষয়ে কথা বলতে গেছি। আসিফ নজরুল স্যারের অনেক বুঝাইয়ে বললাম যে এরকম একটা ভিকটিম আছে, তাকে রেওয়ার্ড দেওয়া যায় কিনা। তো উনি বলল আসলে ভিকটিম, সমস্ত কাগজপত্র দেখলো, রক্ত মাখা ছবি টবি দেখলো, বলছে যে না তাকে পুরস্কৃত করা উচিত আমাদের, উনি কথা দিলেন হবে। তো হঠাৎ করে আপু একদিন কান্নাকাটি করে ফোন দিছে, বলতেছে যে আক্তার তো অন্য একজনকে পিপি হিসেবে সুপারিশ করছে। তো আমরা খোঁজ খবর নিলাম, দেখলাম যে অন্য একজনকে সুপারিশ করছে। এরপরে আক্তারের সঙ্গে আপা একটা চুক্তি করছে যে তাকে পিপি হিসেবে নিয়োগ দেবে, আক্তারের এই ক্ষমতা আছে। তো সেই কথা অনুযায়ী এখন আক্তার কি করছে শোনেন। আপার সঙ্গে একটা মহিলা ছিল, সেই মহিলা ওই সহকারী পিপি হতে চায়। আক্তার কাছে ওই মহিলা আক্তারের সাথে যোগাযোগ করছে, ওই যে আপার সঙ্গে আসছিল একদিন আক্তারের নাম্বার টাম্বার নিয়ে। ওই এখন আক্তার ওই মহিলার কাছ থেকে 50 লাখ টাকার একটা ডিল করছে, তাকে পিপি করবে। অথচ আপার সাথে কমিটমেন্ট দিছে সে আপাকে পিপি করবে, ঠিক আছে। দেখেন এটা একটা সামগ্রিক, এরা যে কিভাবে টাকা পয়সা লেনদেন করে তার একটা দৃষ্টান্ত আজকে আপনারা দেখবেন। তো আক্তার কমিটমেন্ট দিছে আপার পিপি করবে, কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম বৃহস্পতিবারে যে আপা পিপি হচ্ছে না, ওই মহিলা যে অ্যাসিস্ট্যান্ট পিপি হতে যাচ্ছে সে পিপি হচ্ছে। তো আমরা দৌড়ে গেলাম আসিফ নজরুল স্যারের কাছে, বললাম স্যার একটা ক্ষতিগ্রস্ত নারী সহযোদ্ধা, তাকে আপনারা বললেন রেওয়ার্ড দেবেন, তাকে বাদ দিয়ে অন্য একজনকে দিচ্ছেন। আমি তো জানি না, তুমি তো দেখো, তো লিস্ট দেখো। তো লিস্ট যাই দেখি, হ্যাঁ ওখানে আক্তারের সুপারিশ করা। তো আক্তারের সাথে যোগাযোগ করা হলো না, আক্তারের সাথে যোগাযোগ করা হয়নি তখন, মানে আক্তারের সুপারিশ করার মতো ঠিক আছে। এরপরে আমরা সবাই মিলে চিল্লাচিল্লি করলাম। তো চিল্লাচিল্লির ঠেলাই আবার ওই আমাদের ওই বোনের নাম পিপিতে দিছে, বুঝছেন। সে তো অনেক ক্ষতিগ্রস্ত, সেই জন্য চিল্লাচিল্লি করা হয়েছে। তো একটা ক্ষতিগ্রস্ত মানুষকে পুরস্কৃত করবে না, তো সেটা এই পর্যন্ত ঠিক আছে, দিল, গ্যাজেট প্রকাশ হলো, আপা পিপি হইল। এখন আক্তার আপারে ফোন দিছে, মেসেজ দিছে, আপা শুভেচ্ছা, আপনার কাজ হয়ে গেছে, মিষ্টি খাওয়ান, বুঝছেন। তো মিষ্টি খাইতে চাইছে। এখন আক্তারের যে পিএস আছে সেই পিএস আপার সাথে যোগাযোগ করছে, তাকে যোগাযোগ করাইছে টাকা লাগবে। তো আপা তাকে প্রেস ক্লাবের ভিতরে 1 লাখ 1.5 লাখ এরকম একটা অ্যামাউন্ট দিছে। এখন আক্তার তো এই 1-1.5 লাখ টাকা পাইয়া খুবই খেপে গেছে, বলতেছে পিপি নিয়োগে মিনিমাম 50 লাখ টাকা লাগবে, বুঝছেন। তো আমি
সঙ্গে সঙ্গে বিষয়টাতে হ্যান্ডেল করলাম। তোদের কত টাকা লাগবে? চিনোস আমারে? আমাদের একজন বোন ক্ষতিগ্রস্ত, তোরা নাম কাইটা অন্য একজনের নাম দিছোস, তোর যে 1 লাখ টাকা ভিক্ষা দিছে, এটাই তোর অনেক কিছু। ঠিক আছে, তো আমার কথা শুনে অনেকটা ভরকে গেল। এরপরে আপারে হুমকি দিছে, আপা আমরা যেরকম নাম দিতেও পারি, নাম কাটতেও পারি। হুমকি দিছে। আপা এখন চুপসে গেছে। এখন আপা আমাদের দল ছাইরা এনসিপিতে যোগ দিয়ে আড়াইছে। বুঝতে পারছেন? তো এটা মজার ঘটনা বললাম। এই হলো আক্তার এবং এই হলো নাহিদ, যাদেরকে আপনারা দরবেশ হিসেবে জানেন। এইরকম করে সমস্ত রিক্রুটমেন্ট, বাণিজ্য সবকিছুতে এরকম ভাবে সারা বিশাল অর্থের বিষয়, হরিলুট হরিলুট হরিলুট। নাহিদ, আজকে নাহিদের পিএ 150 কোটি টাকা লুটপাটের বিষয় বের হয়েছে। আপনারা শেয়ার দেন ভিডিওটা, দেশের মানুষ জানা দরকার। ঠিক আছে, মানুষ না জানলে মানে কোন জায়গায় প্রশংসা করতে হবে, কোন জায়গায় আপনার এটা যদি না বোঝে তাহলে সমস্যা। মানুষ একটা আবেগে একটা মোহ তৈরি করে রেখেছে, সেই মোহ দিয়ে সারাক্ষণ ওইভাবে অ্যাডভোকেসি করে, ওইভাবে কথা বলে, এবং আমরা যদি সেটা ধরি তাহলে আমাদেরকে বিপ্লবের বিরুদ্ধে লোক হিসেবে জাহির করে। নাহিদের যে ঘটনাটা বের হলো, নাহিদের এই দপ্তর, অনেক বিষয় আছে, আস্তে আস্তে আপনারা সবই পাবেন। মানুষ ক্ষমতায় থাকা অবস্থায় না বের হয় না, তারপরে যখন ক্ষমতা আস্তে আস্তে ছাড়ে তখন আস্তে আস্তে বের হয়। আর দেশের স্বার্থে আমরা যদি দুর্নীতিগুলো না ধরি তাহলে দেশের অবস্থা কি হবে বলেন? কি সুন্দর সিস্টেমে এগুলো করছে, ঠান্ডা মাথায় করছে। দেশটাকে আপনার হলো জাস্ট কি বলবো, ওটাকে বলাৎকার করেছে দেশটাকে। এরা এই অবস্থা করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবার একটা স্বপ্ন ছিল, আশা ছিল, দেশটা ভালোভাবে চলবে, সুন্দরভাবে চলবে। হ্যাঁ, এবং এর জন্য ডক্টর ইউনূস একমাত্র দায়ী ব্যক্তি। দায়ী ব্যক্তি এর জন্য আমার মনে হয় ডক্টর ইউনূস দায়ী ব্যক্তি। আমি কেন ডক্টর ইউনূসকে দায়ী করছি দেখুন। এই দায়ী করার অন্যতম কারণ হলো, এই নাহিদদেরকে চুরি করার সুযোগ করে দিয়েছে কে? ডক্টর ইউনূস, তাই না? সচিবালয়ে সচিবদের পাশাপাশি রেখে এই যে পিএ বানাইছে, এপিএস বানাইছে। আজকে আসিফ উপদেষ্টা আসিফের পিএস 300 কত কোটি টাকা, না 300 কোটি টাকার মতো। নাহিদের 150 কোটি টাকা। আমার আজকে একটা প্রশ্ন এবং উত্তর দিবেন আপনারা কিন্তু সবাই। আসিফ এবং নাহিদ আর মাহফুজ, আবার স্বাস্থ্য উপদেষ্টা, এদের পিএসরা এই দুর্নীতিটা করছে, তাই তো? এবং এদের পিএসরা দুর্নীতি করছে, কিন্তু আসিফ দুর্নীতি করতে পারে না। নাহিদ কোনো দুর্নীতি করেনি, তাহলে যে খবরটা বের হয়েছিল নাহিদ একটা বড় বিল্ডিং কিনছে, আজকে সেই খবরটা প্রাসঙ্গিক কিনা বলেন? এই খবরটা প্রাসঙ্গিক কিনা? আচ্ছা, এদের কি শাস্তি হওয়া উচিত, তাই না? শাস্তি হওয়া উচিত কি? ডক্টর ইউনূস তো এদেরকে শাস্তি দেবে না, কারণ ডক্টর ইউনূস নিজেও চুরি করছে এবং যুগপতভাবে এরা সবাই মিলে চোর, সবাই মিলেই চুরি করছে। ডক্টর ইউনূস হলো চোরদের হলো অভিভাবক, এবং সে যা দেখেন কত বড় সাহস, 29 সাল পর্যন্ত তার কোম্পানি কোনো ট্যাক্স দেবে না। আজকে প্রশ্ন হলো, আপনি, আমি, আমরা সবাই যদি ট্যাক্স দেওয়া বন্ধ করি, আগামীকাল রাষ্ট্রটা চলবে তো? রাষ্ট্র চালানোর জন্য মনে আছে যে রাষ্ট্রের খরচ বেড়ে গেছে, চালানোর জন্য ডক্টর ইউনূস কর বাড়াইছিল বিভিন্ন সেক্টরে, বিমানের কর, খাদ্যের কর, চিনির উপরে কর, তেলের উপরে কর, মনে আছে আপনাদের? আমরা সেই কর বৃদ্ধির প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম প্রেস ক্লাবে। আমার প্রশ্ন যেটা, জনগণের কর ডক্টর ইউনূস বাড়াইলো, কিন্তু নিজের কর 29 সাল পর্যন্ত মাপ নিল। এই যে নিজের কর মাপ নিল ডক্টর ইউনূস, এইটা অন্য কোনো সরকার থাকলে এইভাবে মাপ দিত বলেন তো? নাকি টুটি চিপে ধরতো? তাহলে এইটাই তো হলো একটা অসঙ্গতি,
যে অন্য সরকার থাকা অবস্থায় যেটা ছাড় পাওয়া যায় না, উনি নিজেই যখন ক্ষমতায় ছিলেন তখন ছাড় পাওয়া যায়, সেটাই হলো দুর্নীতি, এটাই হলো ক্ষমতার অপব্যবহার। এই জায়গা থেকে অনেক দালালরা এসে হাজির হবে। সেই দালালরা এসে বলবে যে ব্যবসায়ী তো করছে, ব্যবসা করছে। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তার দ্বারা এই ধরনের ব্যবসা মানায় না, বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তার দ্বারা এই ধরনের ব্যবসা মানায় না। বুঝতে পেরেছেন? যে রাষ্ট্রের মালিক, প্রত্যেকটা ঘর তার, প্রত্যেকটা ব্যবসা তার, তার আলাদাভাবে ব্যবসা করার অধিকার নাই। রাষ্ট্রের যে সর্বোচ্চ নির্বাহী, হ্যাঁ, সে যে ব্যবসাটা করবে ওই ব্যবসাটা রাষ্ট্রের নামে করবে। তো এইটা গ্রামীণ ফোনের কিস্তি কালেকশন করে কিছু দালাল আছে, এই যে দেখছেন দালাল দালাল দালাল, ধর এদেরকে ধরে ধরে এদেরকে মানে কিল দিতে হবে, কিল। এখানে এসে গালিগালাজ করতেছে দালালগুলা, কিস্তি কালেকশনের দালালগুলা এসা আজকে শয়তানি করতেছে। আমরা সমালোচনা করলে আমাদেরকে বিচ্ছু বাহিনীর মতো ধরে। সারা দেশে লাখ লাখ কিস্তি কালেকশনের দালালগুলো আছে। যে দালাল একটা এই কমেন্টে যে বাজে কমেন্ট করছে, ঠিক আছে, আরে চুরি করছে হলো নাহিদের পিএস। হ্যাঁ, তুমি আমাদের গালি দাও কেন? হ্যাঁ, দালালি করো এখানে না। এক একজন দেখেন অনেকে আবার ডক্টর ইউনূসের ছবি দিয়ে রাখছে। শেখ হাসিনার সময়ে এরা 50,000 কোটি টাকা কর জালিয়াতি করছিল। শেখ হাসিনা যখন এদের চুরি ধরছে তখন আমরা বলছি শেখ হাসিনা যেহেতু খারাপ মানুষ, যেহেতু সে ডক্টর ইউনূসের কষ্ট দিচ্ছে, তাই ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়াতে হবে। কিন্তু আসলে যে ডক্টর ইউনূস কর ফাঁকি দিছে, সেটা নিজে যখন ক্ষমতায় বসলো, নিজে তো কাগজে কলমে লিখা নিল 29 সাল পর্যন্ত সে কর দেবে না। এই যে কিস্তির লোকগুলো আসছে, দালালগুলো আসছে, এই কিস্তির লোকগুলো আমাদের রাজনৈতিক কর্মীদেরকে আইসা হ্যারাসমেন্ট করতেছে। হ্যাঁ, মনে হয় ওরাই সরকারে বসে আছে, যে সরকার বানাইছে গ্রামীণ ব্যাংক, এই সরকার বানাইছে, হ্যাঁ, গ্রামীণ এনজিও সরকার বানাইছে। সবাই মিলে তার পক্ষে এসে এখানে অ্যাডভোকেসি করতেছে। আমরা রাজনীতি করি, রাজনৈতিক ময়দানে লড়াই সংগ্রাম করে এখানে দেশের জন্য কাজ করি, দেশের জন্য জনমত তৈরি করি। আর এই কিস্তি কালেকশনের লোকগুলো এখানে এসে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। ডক্টর ইউনূস এদেরকে লেলাই দিছে যে তোমরা এত লক্ষ লক্ষ আমার কর্মী আছো, তোমরা কি ঘাস কাটো? আমাকে নিয়ে কথা বলে আইসে এখানে দালালি করতেছে। এই যে একটা দালাল, এনজিওর দালাল, কিস্তির দালাল, এগুলো ঠিক আছে। এরা সুদ কালেকশন করে, এদের সুদে মানুষ দিশেহারা, এবং এদের সুদ এবং ঋণ দ্বারা বাংলাদেশের মানুষের কোনো উপকার কোনোদিন হয়নি। কেউ বলতে পারবে না, এদের সুদের ফাঁদ থেকে কেউ বেরোতে পারে না। কত নির্মম ঘটনা আছে, টিন খুলে নিয়ে গেছে, বাড়ি থেকে গামলা প্লেট হাড়ি বাতিল নিয়ে গেছে, অনেক গল্প আছে। হ্যাঁ, রক্ত পানি করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা শোধ করে 3 গুণ 4 গুণ শোধ করেও কোনোদিন টাকা শোধ হয় না। এই হলো এই যে এরা এসে এখানে কমেন্ট করতেছে, এই সুদ কালেকশনের দালালগুলো এসে কমেন্ট করতেছে এখানে। তো আমাদের লড়াই নিরন্তর, আমরা এই দুর্নীতির বিরুদ্ধে বলে যাব। এই সরকারের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস ছিল, সেইটা তারা লুটপাট দ্বারা, চুরি বাটপাড়ি দ্বারা। আজকে আপনাদেরকে বলি, সচিবালয়ে একটা 5 কোটি টাকার চেক পাওয়া গেছিল, মনে আছে? 5 কোটি না, 3 কোটি টাকা, তাই না? 3 কোটি টাকার চেক পাওয়া গেছিল। সেই 3 কোটি টাকার চেকের বিষয়ে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল। সেই তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ পায়নি। সময় দেওয়া ছিল 7 দিন। ডক্টর ইউনূস সংস্কার করবে, একটা তদন্ত প্রতিবেদনই প্রকাশ করতে পারে নাই চুরির। কেন করতে পারে নাই? কারণ ওদের প্রত্যেকে এরকম চুরির সঙ্গে জড়িত। এই চোরেরা, আমরা যারা দেশের জন্য কষ্ট করি, এদের হয়ে কিছু মানুষ এসে আমাদেরকে গালি দেয়, আমাদেরকে গালি দেয়। আমরা যারা একটা পয়সা ছুঁই না, অন্যায় পয়সা ছুঁই না, আমাদেরকে এসে গালি দেয়। আমরা যারা হাড় ভাঙা পরিশ্রম করে ইনকাম করি, পাশাপাশি রাজনীতি করি, আমাদেরকে এসে গালি দেয়। এই গ্রামীণ কিস্তি কালেকশনের লোকগুলো আজকে তাদেরকে নামায় দিয়েছে ডক্টর ইউনূস। হ্যাঁ, কতগুলো দুর্নীতির বিষয়ে বের হয়েছে, কোনো দুর্নীতির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আসিফের প্রশাসন নিয়োগে জালিয়াতি প্রকাশ পেল, এনসিপি ভাইবা নাই। হ্যাঁ, দেখেন, সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দেবে একটা রাজনৈতিক দল, তাদের কার্যালয়ে
ভাইবা নেবে কেন? ওই যে দেখবে কে কত টাকা দেবে, চিন্তা করতে পারেন। এদেরকে ফায়ার করা দরকার, ক্রস ফায়ার দেওয়া দরকার এই চোরগুলোকে, এই জালিয়াতগুলোকে। এই সরকারের মেয়াদ শেষ হবে, একটা একটা করে ধরে আমরা জেলে বলবো, কথা দিলাম। এই এক একটা দুর্নীতি একটা পার পাবে না, পা থেকে মাথা পর্যন্ত সবাইকে। একটা ঘটনা বলি, ছবিটা দেখালে আপনার হলো খারাপ লাগবে। দেখাবো? দেন তো মোবাইলটা, একটা মোবাইল দেন তো, ইন্টারনেট আছে এরকম, দেখাই। হ্যাঁ, যে দুর্নীতিগুলো করছে এগুলোর জন্য নির্ঘাত কি অবস্থা হবে জানেন? দেখাচ্ছি। এই তো এদের অবস্থা হবে এই যে অং সাং সুকির মতো। কই আছে এখন? জেলে আছে, বুঝছেন? এই দুর্নীতিগুলো জেলে যাবে, ডিরেক্ট জেল হবে। যেই অন্যায় সুবিধাগুলো নিছে না, এই যে 29 সাল পর্যন্ত কর ফাঁকি, এগুলোর জন্য জেল হবে। কত বছরের জেল কর ফাঁকির জন্য? যাই না, 7 বছর অন্তত হওয়া উচিত, তাই না? আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।